আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আমাদের দ্বিতীয় টার্ম, তোমাদের সঙ্গে আমার এটা দ্বিতীয় টার্ম, দ্বিতীয় কোর্স 3 to 5, maybe 3 to 5 corrosion and degradation of materials। এই কোর্সটা পড়াবো, সেশনালও পড়াবো। 3-1 সবসময় আমার কোর্সটা বেশি থাকে, একটা থিওরি একটা সেশনাল। এবং 3-1 সম্পর্কে একটু ধারণা দেই, আমার কোর্স সম্পর্কে পরে বলি। আমি যতটুকু জানি বুঝি যে 3-1 একটা লাকি টার্ম বলবো আমি। এই টার্মে যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে তোমাদের মার্কস ক্যারি করা ভালো ভালো একটা সুযোগ আছে। আর বাই দিস টাইম তোমরা হয়তো জেনেছো যে 30 মার্চ হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, এবং আমরা আশা করছি যে নেক্সট টার্মের পরীক্ষা, এই টার্মের পরীক্ষা আর অনলাইনে হবে না, ফিজিক্যালি পরীক্ষা নেওয়া হবে এবং তোমরা তোমাদের প্রাপ্য গ্রেড পাবে। প্রাপ্য গ্রেড পাওয়ার জন্য তোমাকে বেশি বেশি শিখতে হবে, যাতে করে তুমি এক্সেলেন্ট গ্রেড পাও, A+ পাও। এবং 3-1 যে সাবজেক্ট গুলো আছে, সেই সাবজেক্ট গুলো ভালো লাগার মতো সাবজেক্ট। অধিকাংশ সাবজেক্ট ভালো লাগবে এবং কাজেও লাগবে, ভবিষ্যতে কর্মক্ষেত্রে কাজে লাগবে। বিভিন্ন সময় বিভিন্ন কমিটিতে, রিক্রুটমেন্ট কমিটিতে যে যখন আমরা আমাদের এমএমএ গ্রাজুয়েটদের একটা কোশ্চেন করি যে বাংলাদেশে ম্যাটেরিয়ালস গ্রাজুয়েটদের সব থেকে বড় জব সেক্টর কোনটা। শুধু আমাদের গ্রাজুয়েট না, তোমরা জানো এখন কুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট, রাজশাহী ইউনিভার্সিটি সব জায়গায় এই ডিপার্টমেন্ট আছে। ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নামে আছে কুয়েট, ডুয়েট, রুয়েট, চুয়েটে আর রাজশাহী ইউনিভার্সিটিতে। আর ডুয়েটে আছে আমাদের নামের সাথে পুরো একই নাম, এমএমই। যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যায়, শুধু আমাদের গ্রাজুয়েটরা যাচ্ছে না, এখন রাজশাহী ইউনিভার্সিটির গ্রাজুয়েটরাও আসছে, ওদের গ্রাজুয়েটরাও বেরিয়েছে, অনেক আগে থেকে বেরোচ্ছে। আর বাকি চারটা কুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট এখনো বের হয়নি। 6 মাসের ভিতরে কুয়েট এবং রুয়েটের গ্রাজুয়েটরাও বেরিয়ে যাবে, গ্রাজুয়েট হয়ে যাবে। তো ওদেরকে প্রশ্ন করি, আমরা বোর্ডের মেম্বার থাকি বুয়েটের প্রফেসর হিসেবে, তো জিজ্ঞাসা করি, এই প্রশ্নটাই জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের এমএমই গ্রাজুয়েটদের বা এমএসসি গ্রাজুয়েটদের সব থেকে প্রমিনেন্ট জব সেক্টর কোনটা। পারে, একদম সহজ কোশ্চেন, তোমরাও পারবা। এটা হচ্ছে স্টিল সেক্টর। সেই স্টিলটা কিভাবে প্রোডাকশন হয় এবং তার কোয়ালিটি কন্ট্রোল কিভাবে হয়, এই কোর্সটা তোমাদের 3-1 আছে। অতএব মানে তোমাদের ফিউচার লাইফে অধিকাংশই স্টিল মিলে চাকরি করবে। হ্যাঁ, এখন ট্রেন্ড একটু বদলেছে, আমাদের 3 নিচে সিজিপিএ পাওয়া স্টুডেন্টরাও এখন বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে এবং রিয়েলিটি পারমিটও করে যায়। দেখা যায় 3 নিচে সিজিপিএ পাওয়া স্টুডেন্টরা বিদেশে ভালো স্কলারশিপ পেয়ে যায় ম্যাটেরিয়াল সায়েন্সে, ফলে তারা চলে যায়। যারা যায় না তারা স্টিল মিলে চাকরি করে এবং একটা বড় সংখ্যক স্টিল মিলে চাকরি করে। তা বলবো যে স্টিল প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল এটা হচ্ছে আমাদের দেশের একটা নিড বেসড সাবজেক্ট, যেটা তোমরা 3-1 পড়বে। এছাড়া অন্যান্য যেগুলো পড়বা সেগুলোও নিড বেসড এবং ভালো লাগার মতো সাবজেক্ট। আমার সাবজেক্ট করোশন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আমার এই অ্যারাউন্ড 22 ইয়ার সার্ভিস লাইফে সব থেকে ভালো সাবজেক্ট লাগে আমার কাছে এটা, করোশন ইঞ্জিনিয়ারিং। অনেক সাবজেক্টই পড়াতে হয়েছে, সেই লেকচারার থেকে শুরু করে আজ পর্যন্ত। এটা আমার কাছে সব থেকে ভালো সাবজেক্ট লাগে, তোমাদের কাছেও ভালো লাগে। 3-1 আশা করবো তোমরা সবাই একদম শুরু থেকে চেষ্টা করবে যাতে তোমাদের এ পর্যন্ত যা সিজিপিএ যেটা আর্ন হয়েছে সেটাকে আরো যথাসম্ভব বাড়িয়ে নেওয়া যায়। এটা একটা সুযোগ। 3-2 বা আর যে 3টা টার্ম আছে 3-2, 4-1, 4-2 আছে, ভালো সাবজেক্ট আছে, কিন্তু 3-1 এর মতো এত মেজর কম্বিনেশন অফ ইন্টারেস্টিং সাবজেক্টস আর পাবে না, আমি যতটুকু বুঝেছি। আশা করি তোমরা শুরু থেকেই সিনসিয়ার থাকবে। আর করোশন ইঞ্জিনিয়ারিং এটা শুরু থেকে যদি সিনসিয়ার থাকো, পরের গুলো সব লেকচার বুঝতে পারবে
এবং সহজ লাগবে, সহজ এবং ইন্টারেস্টিং, কঠিন কিছু না। করেকশন ইঞ্জিনিয়ারিং একেবারে ফেল করে না তা বলবো না, ফেল করে, দুই একজন ফেল করে। যারা একেবারে ডিটারমাইন্ড থাকে, প্রতিজ্ঞা করে আমি ফেল করব, তারাই শুধু ফেল করে, আর কেউ ফেল করে না। এ প্লাস পাওয়া খুব ইজি। সাবজেক্টটা তুমি প্রথম থেকে সিনসিয়ার থাকলে তোমার কাছে মজা লাগবে, আরো জানতে ইচ্ছা করবে, তোমার ভিতর কিউরিয়াসিটি জাগবে, কেন এটা হলো, কেন ওটা হলো, ইত্যাদি ইত্যাদি। আশা করি তোমরা সেইভাবে পড়াশোনা করবে। আর আমার সেশনাল যেটা আছে ওটাও ভালো। ওটা ঠিক করেকশন ইঞ্জিনিয়ারিং এর করেসপন্ডিং সেশনাল না। করেকশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটার টাইটেল হচ্ছে এমএমই 3 to 5, আর ওইটার কোর্স নাম্বার হচ্ছে এমএমই 354। এটা করেকশন ইঞ্জিনিয়ারিং হলে 3 to 5 ওটা, আর ওর সেশনালটা হতো 3 to 6। তা না হয়ে ওটাকে বলা হচ্ছে 354। এটা অ্যাকচুয়ালি কয়েকটা সাবজেক্টের একসঙ্গে সেশনাল। একটা হচ্ছে করেকশন ইঞ্জিনিয়ারিং এর সেশনাল ওখানে ইনক্লুড আছে, আর একটা তোমরা সাবজেক্ট পড়বা এই 3-1 পড়বা, বোর্ড ড্রেসিং এন্ড এক্সট্রাকটিভ মেটালার্জি, সেটারও সেশনাল ওখানে আছে। এরকম 2-3টা সাবজেক্টের একসঙ্গে একটা সেশনাল করে সেটাকে নাম দেওয়া হচ্ছে কেমিক্যাল মেটালার্জি সেশনাল 354। এই তো আমি এখন আমার লেকচারে ফেরত যাই। আর যেহেতু থিওরি ক্লাস আগে নেয়নি, তোমাদের এই প্রথম থিওরি ক্লাস, আর এখন অনলাইন শুরু হয়েছে, পরবর্তীতে 30শে মার্চ স্কুলে দিলে আমরা জানি না কবে থেকে আমরা ক্লাসরুমে যে ক্লাস নিতে পারবো। অনলাইন ক্লাস যতদিন হবে থিওরি ক্লাসগুলো তোমার এইসব রেকর্ড হচ্ছে, এই রেকর্ডেড লেকচার আমি টিমসে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে পরবর্তীতে। কিন্তু ক্লাসে সিনসিয়ার থাকবে। যাদের পাওয়ার ফেলিওর বা ইন্টারনেট কোনো উইকনেসের কারণে কোনো পার্শিয়াল কোনো জায়গা তুমি বুঝতে পারোনি, অ্যাটেন্ড করতে পারোনি, সেইগুলো যাতে পরবর্তীতে তুমি দেখে নিতে পারো, এই জন্য রেকর্ডেড লেকচার টিমসে আপলোড করে দেওয়া হয়। এই আর আমাদের আমরা এখন একটু আনসার্টেইন, কতদিন অনলাইন ক্লাস করবো, কবে যে আমরা ফিজিক্যালি ক্লাস নেবো, পরীক্ষা কি হবে, সবই আনসার্টেইন এখনো। তারপরেও আমরা আশা করি যে পরীক্ষা হবে, ফিজিক্যালি ক্লাসরুমে পরীক্ষা হবে এক্সামিনেশন হলে। সেই জন্য আমাদের সিস্টেম হয়তো তোমরা অলরেডি জেনে গিয়েছো যে আমরা আগের নিয়মে ফেরত যাচ্ছি। দ্যাট ইজ আমাদের ক্লাস টেস্ট হবে 4টা, গত টার্মের মতো 6টা হবে না, 4টা হবে। 4টা থেকে বেস্ট 3টা কাউন্ট হবে। এই 4টার ভিতরে অ্যাটলিস্ট একটা থাকবে প্রেজেন্টেশন, সবার একটা প্রেজেন্টেশন নেবে। আর বাকি 3টা অ্যাসাইনমেন্ট দিব না, সবগুলো ক্লাস টেস্ট নিবো, এখন আমি জানি না, এটা আমি পরে ঠিক করবো। কিন্তু এটা ঠিক করেছি অ্যাটলিস্ট একটা আমি প্রেজেন্টেশন নেব সবাই। তো এখন আমি লেকচারে ফেরত যাচ্ছি, স্ক্রিন শেয়ারে যাব। আজকে খুব সংক্ষিপ্ত ক্লাস নেব, মাত্র 4টা স্লাইড। কাল থেকে ইনশাল্লাহ নিয়মিত ক্লাস নেব ফুল ফ্লেজের। করেকশন সাবজেক্টের নাম করেকশন এন্ড ডিগ্রেডেশন অফ ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালের করেকশন এবং ক্ষয়। করেকশনের ডেফিনেশনটা কি? বলা হচ্ছে করেকশন ইজ এ ন্যাচারাল ইভেন্ট, স্বাভাবিক ঘটনা, এটা ঘটবেই, একে রোধ করা যাবে না। কেন ঘটবে? ঘটবে এই কারণে যে আমরা মেটাল বা ম্যাটেরিয়ালকে ইউজেবল করার জন্য অনেক কাজ করে থাকি। আমরা একটা পাইপের কথা চিন্তা করি, একটা পাইপ, স্টিল পাইপের কথা চিন্তা করি। স্টিল পাইপকে আমরা স্টিল পাইপ হিসেবে পাইনি, আমরা নেচারে স্টিল পাইপ হিসেবে পাইনি, অন্যভাবে পেয়েছিলাম। সেই অন্যভাবে যা পেয়েছিলাম স্টিল হিসেবেও পাইনি, পেয়েছিলাম আয়রন ওর হিসেবে। আয়রন, সেই ওরটাকে আমরা কালেক্ট করেছি, কালেক্ট করে তারপরে সেটাকে আগে স্টিল বানিয়েছি, স্টিল বানিয়ে তারপরে সেটাকে পাইপের শেপ দিয়েছি, তারপরে সেটাকে আমরা ইউজ করছি। এই এতগুলো প্রসেসে এটাকে ইউজ করতে যে
আমরা অনেক এনার্জি ইনভলভ করেছি সেখানে। তা পৃথিবী যেদিন প্রথম সৃষ্টি হয়েছিল সেই দিন পৃথিবীর যে জিনিসটা যেভাবে ছিল এটাই হচ্ছে পৃথিবীর স্বাভাবিক অবস্থা, মোস্ট অর্ডার্ড অবস্থা। স্ট্রেস টার্মটার সঙ্গে তোমরা পরিচিত। আমাকে যদি হাত পা বেঁধে রাখা হয় তাহলে দ্যাট ইজ আমার মোস্ট ডিসঅর্ডার্ড অবস্থা। আমি সবসময় চেষ্টা করব এই হাত পা যেভাবে বেঁধে রেখেছে, আমার চোখ বন্ধ করে রেখেছে, চোখটা খোলা, হাত পা বেঁধে রাখা, ওটাকে ছিঁড়ে ফেলে বেরিয়ে আসা। যখন আমি একেবারে স্বাধীন হিসেবে থাকতে পারবো, এটা হচ্ছে আমার মোস্ট স্টেবল অ্যান্ড অর্ডার্ড অবস্থা। ঠিক তেমনি পৃথিবী যেমন ভাবে সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে পৃথিবীর মোস্ট স্টেবল অ্যান্ড অর্ডার্ড অবস্থা। কিন্তু পৃথিবীকে আমরা সেভাবে থাকতে দেইনি, কারণ আমাদের প্রয়োজনে ওই ন্যাচারাল অবস্থায় বন জঙ্গল, আমরা বন জঙ্গল কেটে সেখানে ঘর বাড়ি বানিয়েছি, আমাদের বসবাসের উপযোগী করেছি, শিল্প কারখানা তৈরি করেছি, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করেছি। এজন্য আমাদেরকে অনেক এনার্জি দিতে হয়েছে। এই এনার্জি দেওয়াটা মানে হচ্ছে ওই যে হাত পা বাঁধার মতো, পৃথিবীকে আমরা সে যেভাবে যেতে চাচ্ছিল আমরা সেভাবে যেতে দেইনি। আমরা অন্যভাবে আমাদের কাজে লাগে এইভাবে যেতে আমরা তাকে বাধ্য করেছি সবকিছু। তো আমরা পৃথিবীকে স্টেবল অবস্থায় থাকতে দেয়নি, আনস্টেবল অবস্থার দিকে নিয়ে যাচ্ছি। যত মডার্ন হচ্ছে তত আনস্টেবল অবস্থার দিকে যাচ্ছে। এখন মানুষ কিছুটা কনসার্ন হয়েছে, যে কারণে গ্লোবাল ওয়ার্মিং কথাটা চলে আসছে, গ্রিন হাউস ইফেক্ট কথাটা চলে আসছে। সবাই বুঝতে পারছে যে আমরা এই যে আমাদের ইউজেবল করার জন্য পৃথিবীকে আমরা যে ডিসঅর্ডারদের দিকে নিয়ে যাচ্ছি, এটা একদিন বাস্ট আউট হবে, বাস্ট আউট হয়ে আমাদেরকে আবার ধ্বংস করবে। ঠিক আছে, বলা হচ্ছে, পরিবেশবাদীরা বলছেন ঠিক আছে আমরা আমাদের ইউজেবল করব, পৃথিবীকে একটু ডিসঅর্ডার অবস্থায় নিয়ে যাবো, কিন্তু সেটা একটু কন্ট্রোল হইতে নেওয়া উচিত। আদারওয়াইজ আমরা নিজেরাই বিপদে পড়ে যাবো। করেশন এই জন্যই হয়, কারণ পৃথিবীর সবকিছুকেই আমরা কি করেছি, আমরা আনস্টেবল অবস্থায় নিয়ে গেছি। সে চাবে, আমরা হাত পা বেঁধে রেখেছি, সে চাবে কি হাত পা ছুটে স্টেবল অবস্থায় হওয়া। সেই জন্য তার সবসময় একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে। সেই টেন্ডেন্সি, ম্যাটেরিয়ালের ন্যাচারাল টেন্ডেন্সি একটা হচ্ছে করেশন, আরো হচ্ছে একটা হচ্ছে করেশন। এবং এই করেশনের মাধ্যমে মেটাল কি 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 চাই, কোথায় সে ফেরত যেতে চায় তার অরিজিনাল অবস্থায়। It represents a return of metals to their more stable natural state as minerals. পাইপের উদাহরণটা দিয়ে দিলাম, পাইপটা আমরা পাইপ হিসেবে পাই, আমরা মিনারেল হিসেবে পেয়েছিলাম মাটির নিচে খনিতে, অক্সাইড হিসেবে থাকতে পারে, সালফাইড হিসেবে থাকতে পারে, মোস্টলি অক্সাইড হিসেবে থাকে। সেটাকে আমরা তুলে এনেছি, তুলে আনার সময় পৃথিবীকে ডিস্টার্ব করেছি, যেখান থেকে তুলে এনেছি ওই জায়গায় ফাঁকা হয়ে গেছে, ডিস্টার্ব করেছি। তারপরে তুলে এনে সেটাকে আমরা স্টিল মিলে নিয়ে যে স্টিল বানিয়েছি, তারপরে স্টিল বানানোর পর সেটাকে রিরোলিং মিলে নিয়ে যে পাইপের শেপ দিয়েছি, শেপ দেওয়ার পরে আমরা তখন ইউজ করছি, আমরা মডার্ন সিভিলাইজেশন পেয়েছি। তা পৃথিবীতে ওইটা চায় না, সে সবসময় ফেরত যেতে চায় তার অরিজিনাল অবস্থায়, ওইটা তার জন্য স্টেবল, স্ট্রেস ফ্রি অবস্থা। থার্মোডাইনামিক্স তোমরা পড়েছো কিনা জানি না। থার্মোডাইনামিক্স এর বলা হয় যে স্টেবল যে জিনিসটা স্টেবল থাকে তার এনার্জি মিনিমাম এনার্জি লেভেলে থাকে, আর যত আনস্টেবল হয় এনার্জি তত হাই লেভেলে চলে যায়। মেটালস আমরা ব্যবহার করি মেটালস, কিন্তু দুনিয়াতে শুরুতে মেটালস অবস্থায় ছিল না, ওই ছিল অক্সাইড অবস্থায়। তার যে ব্যবহার উপযোগী মেটালস সেটা তার হাই এনার্জি লেভেল আছে। হাই এনার্জি লেভেল হচ্ছে আনস্টেবল অবস্থা, অতএব সে থাকতে চায় না, and hence there is a natural tendency to go to the low energy state. অতএব সে তার লো এনার্জি স্টেটে ফেরত যেতে চায়, তার মানে করেশন হয়ে যেতে চায়। দ্যাট ইজ দ্য ট্রাই টু ফর্ম অক্সাইডস। ওই যে শুরুটা, সেই অক্সাইড অবস্থায় চলে যাবে সে আবার, হাইড্রোক্সাইডস, কার্বনেটস ওই অরিজিনাল অবস্থা, সালফাইডস যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় আবার ফেরত যেতে চায়, সেটা হচ্ছে করেশন। মেটাল ওয়ান্টস টু বি ডার্ট। মেটাল যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত যেতে চায়। এই যে ওর এই অবস্থায় মেটাল ছিল, আমরা তাকে এনার্জি দিয়েছি,
এনার্জি দিয়ে তাকে মেটাল বানিয়েছি, প্রথমে স্টিল বানিয়েছি, তারপর সেটাকে আবার এনার্জি দিয়েছি। রোলিং মিলে দুইটা রোলের ভিতর দিয়ে পাস করে তাকে কি করেছি, এটা অনেক ডাইমেনশন অনেক বড়, তাকে চ্যাপ্টা করেছি, কম্প্রেস করেছি, সেখানেও আবার এনার্জি দিয়েছি, দিয়ে তারপর আমরা এই পাইপ এনেছি, এটাকে ইউজ করি। সে আবার ব্যাক করে তার সবসময় এর ভিতরে একটা, এটা আনস্টেবল অবস্থা, সবসময় ব্যাক করে এখানে যেতে চায়, ওর যেতে চায়। কিভাবে যাবে, সে করেশন হয়ে তারপর এখানে যাবে। আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করবো, যাতে এটাকে ধরে রাখলে আবার বিপদটা কি, যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা ধরে রাখবো, ঠিক আছে, কিন্তু একটা কন্ট্রোল ওয়েতে আমরা ধরে রাখতে পারি, আমাকে ব্যালেন্স করে চলতে হবে। এই জন্য আমি জাপানে পিএইচডি করেছি, সেখানে দেখেছি আমাদের বাংলাদেশের চিটাগাং হচ্ছে হিলি জোন। এই হিলি জোনে পাহাড় কেটে, জঙ্গল কেটে বাড়ি করা হয়, কিন্তু জাপানে এটা করা হয় না। পৃথিবীর শুরুতেই ছিল হিলি জোন চিটাগাং, তার মানে ওই হিলি জোনটাই ওর ন্যাচারাল স্ট্যাবিলিটি। জাপান ওইটাকে সেরকম ভাবে চিন্তা করে, তারা ন্যাচারাল স্ট্যাবিলিটি নষ্ট করে না। যেখানে হিল আছে সেখান দিয়ে যদি রাস্তা করে নিতে হয়, তারা প্রথমে দেখে যে ঘুরিয়ে, যেখান থেকে হিল নেই সেটা নেওয়া যায় কিনা। সেটা যদি অনেক বেশি ঘুরতে হয়, তখন তারা পাহাড় কাটে না, পাহাড়ের ভিতর দিয়ে ছোট একটা টানেল করে নিয়ে যায়। পাহাড়ই থাকে, ভিতর দিয়ে একটা টানেল করে নিয়ে যায়, যেন সে আনডিস্টার্ব থাকে। ডিস্টার্ব একটু হয়, কিন্তু মিনিমাম ডিস্টার্ব। বন জঙ্গলও কাটে না, বন জঙ্গল পৃথিবীর ন্যাচারাল স্ট্যাবিলিটি নির্দেশ করে। শুধু একটা টানেল করে পাহাড়ের ভিতর দিয়ে দেখা যাচ্ছে মাইলের পর মাইল টানেলের ভিতর দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আমাদের দেশে আমরা ওই ব্যাপারে একদম কনসার্ন না। এই জন্যই আমাদের দেশে আগে ভূমিকম্প হতো না, এখন ভূমিকম্প হয়, এবং অন্যান্য ন্যাচারাল ক্যালামিটি গুলো আমাদের দেশে বাড়তে থাকে। কার্বন স্টিল ভার্সেস এসএস, এখানে করেকশন, এই স্লাইডে করেকশন তো হবেই, কিন্তু করেকশন হবেই বলে আমরা করেকশন যদি হতে দেই তাহলে তো হলো না। আমরা ডিস্টার্ব করে পাইপ এনেছি, কারণ পাইপ আমাদের দরকার, রড এনেছি কারণ রড আমাদের দরকার। আমরা চেষ্টা করব যে ওই রডটাকে ধরে রাখার, ওই পাইপটাকে ধরে রাখার, যেন সে ন্যাচারাল অবস্থায় ব্যাক করতে না পারে। তবে আমাকে কম্প্রোমাইজ করতে হবে, যেন আমি পৃথিবীকে আবার বেশি ডিস্টার্ব না করি। তা ধরে রাখার জন্য আমরা স্টিল, নর্মাল স্টিল যেটা আছে, সেই নর্মাল স্টিলকে আমরা ওই অবস্থায় ধরে রাখার জন্য এসএস মানে হচ্ছে স্টেইনলেস স্টিল। স্টেইনলেস নর্মাল যেটা স্টিল, যেটাকে কার্বন স্টিল বলা হয়, প্লেন কার্বন স্টিল, কার্বন ছাড়াও আর 4টা এলিমেন্ট থাকে। আয়রন তো থাকে, আয়রন বলবো না, করার সময় আগে তোমাদেরকে বলেছি, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, আর কিছু থাকে। আর যখন ডিজায়ার্ড প্রপার্টি অ্যাচিভ করার জন্য কোনো অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করা হয়, তখন ওইটাকে আমরা অ্যালয় স্টিল বলি। একটা অ্যালয় স্টিলের এক্সাম্পল হচ্ছে স্টেনলেস স্টিল। ক্রোমিয়াম দেওয়া হয়, ক্রোমিয়াম দিলে কি হয়, কার্বন স্টিল স্টেইনলেস না, স্টেইন মানে হচ্ছে মরিচা, মরিচার অধীন না, মরিচা পড়ে যায়। আর স্টেনলেস স্টিল মরিচার অধীন, মরিচা পড়ে না। কেন পড়ে না? উদাহরণস্বরূপ বলা হয়েছে যে কার্বন স্টিলের ডেফিনেশন বা স্টেনলেস স্টিল না, এইটার ডেফিনেশন হচ্ছে যদি লেস দ্যান 11% ক্রোমিয়াম থাকে, আর গ্রেটার দ্যান 11% ক্রোমিয়াম থাকলে ওটাকে স্টেনলেস স্টিল বলা হয়। এই 11টা একেবারে অ্যাবসলিউটলি 11 না, এর কোনো বইতে 12 থাকে। 11, 12 দুটোই কারেক্ট, যে যেটাই বলো না। 11%-এর নিচে যখন স্টিল থাকে, ক্রোমিয়াম থাকে স্টিলের ভিতরে, এটাকে এসএস বলে না। এসএস এর ডেফিনেশন হচ্ছে স্টিল কন্টেইনিং মোর দ্যান 11% ক্রোমিয়াম ইজ কল্ড স্টেনলেস স্টিল। থাকলে কি হয়, এর যে ক্রোমিয়াম থাকে, ক্রোমিয়ামটা নর্মাল এনভায়রনমেন্টে এয়ারের সঙ্গে অক্সিডাইজ হয়ে Cr2O3 ফর্ম করে। এই Cr2O3 এই লেয়ারটা, এটা হচ্ছে একটা প্যাসিভ লেয়ার, এটা কম্বলের মতো কাজ করে, অ্যাক্টস অ্যাজ এ ব্ল্যাঙ্কেট। এই যে নীল রঙে যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা প্যাসিভ লেয়ার। এটা হচ্ছে থিন লেয়ার একটা, এবং কন্টিনিউয়াস লেয়ার, এখানে কোনো পরোসিটি থাকে না, অ্যান্ড স্টেবল। এই মেটালের উপরে স্টেবল, এটা একদিকে দেখানো হচ্ছে, এটা চতুর্দিকে থাকে। তা করেশন হচ্ছে এনভায়রনমেন্টের সঙ্গে মেটালের রিয়াকশনের মাধ্যমে মেটালটা মেটাল না থেকে মেটাল অক্সাইড বা অন্য কোনো ফর্ম হয়ে
ক্ষয় হয়ে চলে যাওয়াটাকে বলা হয় করোশন, যেটা এখানে দেখানো হয়েছে। কি হচ্ছে যে এখানে ক্রোমিয়াম 11 থেকে কম আছে, সো এখানে ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়াম অক্সাইড হতে পারে না। ক্রোমিয়াম অক্সাইড হওয়ার জন্য এবং আরো কয়েকটা প্রপার্টি বলা হয়েছে, এটা থিন হবে, এটা কন্টিনিউয়াস হবে, কোনো পরোসিটি থাকবে না, এবং এটা স্টেবল হবে। এইরকম শুধু ক্রোমিয়াম অক্সাইড হলে হবে না, এইরকম ক্রোমিয়াম অক্সাইড হওয়ার জন্য অ্যাটলিস্ট 11% ক্রোমিয়াম লাগে। যখন 11%-এর কম ক্রোমিয়াম থাকে তখন ক্রোমিয়াম অক্সাইড হতে পারে, কিন্তু সেটা কন্টিনিউয়াস হবে না, জায়গায় জায়গায় গ্যাপ থাকে, ছিদ্র থাকবে। ফলে ছিদ্র থাকা মানে হচ্ছে ছিদ্রর মাধ্যমে বাইরের এনভায়রনমেন্ট ওই স্টিলের সাথে কন্ট্যাক্টে চলে আসবে, আর যখনই কন্ট্যাক্টে চলে আসবে সো তার উপর এখানে মরিচা পড়বে, আয়রন অক্সাইড, যেটাকে মরিচা রাস্ট বলা হয়। এই রাস্ট পড়বে, রাস্ট হচ্ছে আয়রন অক্সাইড। আর এখানে দেখো অক্সিজেন আছে বাইরে, কিন্তু সে মেটালের আয়রন, মেটালের স্টিল মানে হচ্ছে আয়রন বিয়ারিং ম্যাটেরিয়াল, আয়রনের সঙ্গে অক্সিজেনের কোনো কন্ট্যাক্ট আসতে দেবে না, কারণ এটা একটা কম্বল হিসেবে কাজ করে চতুর্দিকে। ফলে এটা ফার্দার কিছু হবে না এটা, এবং এটা হচ্ছে প্যাসিভ, এই কিন্তু প্যাসিভ, ইনার্ট, সে নিজে কোনো আর রিয়াকশনে যাবে না। আর এখানে যে রাস্তা পড়েছে, রাস্তা কন্টিনিউয়াস দেখানো হচ্ছে, এই রাস্তার ভিতরে অনেক ছিদ্র আছে, এবং এই রাস্তা মেটালের সঙ্গে এই লাইন বরাবর কন্টিনিউয়াস না, এখানে সব ছিদ্র আছে, ফলে একটু পরে এই রাস্তা পড়ে যাবে, পড়ে গেলে এই মেটালটা আবার এক্সপোজ হয়ে যাবে, কার সাথে এক্সপোজ হয়ে যাবে, অক্সিজেনের সঙ্গে এক্সপোজ হয়ে যাবে, ফলে এখানে আবার একটা রাস্ট লেয়ার পড়বে, সেই রাস্তা আবার পড়ে যাবে, ফলে আবার এক্সপোজ হয়ে যাবে, মেটালটা আবার অক্সিজেনের সঙ্গে কন্ট্যাক্ট হবে, এন্ড সো অন। এইভাবে মেটাল ক্ষয় হতে থাকবে। স্যার রাস্ট আর স্টেন কি সেমই তাহলে? রাস্টার স্টেন সেম, রাইট, রাস্টিং পড়ে। এইভাবে মেটালটা কন্টিনিউয়াসলি তোমার ক্ষয় হতে থাকবে, আর স্টেনলেস স্টিলে এটা হতে থাকবে না, কিন্তু এখানে কন্ডিশন আছে, এটা ন্যাচারাল এনভায়রনমেন্টের কথা বলা আছে। স্টেনলেস স্টিল অন্য এনভায়রনমেন্টে নিলে, অ্যাসিডে নিলে ক্ষয় হয়ে যাবে, ন্যাচারাল এনভায়রনমেন্টে সেটা এই প্যাসিভ ফিল্ম ক্রোমিয়াম অক্সাইড তৈরি করবে, এবং সেটা আর ক্ষয় হবে না। দ্যাটস ওয়াই ইট ইজ স্টেইনলেস। এখানে ওই যে আমি বলছিলাম যে আমরা ছাত্রদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি, জব সেক্টর কোনটা, এখানেও আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, ইজ স্টেইনলেস স্টিল ট্রুলি স্টেইনলেস, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়। অ্যান্সার হচ্ছে নো, ট্রুলি স্টেইনলেস না। একবার সে অক্সিডেশন হয়, মানে অক্সিডেশন প্রসিডিউরের মাধ্যমে স্টেইনটা ফর্ম করে, একবার সে অক্সিডেশন হয়, সেই অক্সিডেশনটা কি, এই যে ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করে, সো একবার হচ্ছে আর ফর্ম করছে না। সো এই কে জিজ্ঞাসা করলে কোশ্চেনটা? আমি কৌশিক জিজ্ঞাসা করলে, মানে স্টেইন রাস্টটাই হচ্ছে স্টেইন আয়রন অক্সাইড, কিন্তু প্রসিডিউরটা থ্রু অক্সিডেশন আসতে হবে, থ্রু অক্সিডেশন, এবং আয়রন অক্সাইড মানেই তো অক্সিডেশনের মাধ্যমে আয়রন অক্সাইড ফর্ম করে। তা এখানে আয়রন অক্সাইড ফর্ম করে না, কিন্তু অক্সিডেশন প্রসিডিউর মাধ্যমে ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করে। সেই জন্য মানে যদি আমরা স্যালিয়েন্ট ফিচার হিসেবে দেখি, ফার্স্ট only one time it stains through the procedure of oxidation, এবং যখনই সেটা পড়ে যায় তখন আর কিছু হয়, আর এটা কন্টিনিউয়াসলি স্টেইন করতে থাকে, মানে বারবার এটা পড়ে যাবে, আবার পড়ে যাবে, আবার এইভাবে চলতে থাকে। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কার্বন স্টিল ভার্সেস স্টেইনলেস স্টিল। ডেফিনেশনটা মনে রাখবা, হ্যাঁ বলছি, ডেফিনেশনটা মনে রাখবা। স্টেইনলেস স্টিলের ডেফিনেশন, এই এত কিছু পড়ে যাওয়ার পরেও শেষে যে ভুল করে বলতে পারে না ঠিক মতো। কেউ বলে, ওই যে তোমাদের একটা সেশন করেছিলাম 18 মনে আছে, একটা টাইপ হচ্ছে সে ডেফিনেশন যখন জিজ্ঞাসা করা হয় ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পরে, ডিফাইন স্টেনলেস স্টিল, সে বলে স্টিল কন্টেইনিং 18% ক্রোমিয়াম and 8% নিকেল। তার উত্তরটা ঠিক হয় না, ওটা হচ্ছে একটা স্পেসিফিক ভেরি ওয়েল নোন স্টেনলেস স্টিলের ডেফিনেশন, তাকে ইন জেনারেল স্টেনলেস স্টিলের ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়েছিল। তার মানে ডেফিনেশনটা হবে আর স্টিল কন্টেইনিং মোর দ্যান 11%, মোর দ্যান 12% বললেও ঠিক আছে, ক্রোমিয়াম ইজ কল্ড স্টেনলেস স্টিল। স্পেসিফিক যখন টার্ম জিজ্ঞেস করা হবে তখন স্পেসিফিক ডেফিনেশন দিতে হবে। হ্যাঁ বলো, কি বলছিলে?
স্যার স্টেনলেস স্টিলের যে কথাটা বলছেন যে এটার উপরে একটা প্যাসিভ ফিল্ম তৈরি হয় আর যেটা প্রোপাগেট করে না অক্সিডেশনটার ভিতরে, হ্যাঁ এটা অ্যালুমিনিয়ামের মতো, যেমন অ্যালুমিনিয়ামের বাইরেও রাইট, হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ তাই। কিন্তু এই অ্যালুমিনিয়াম আর ক্রোমিয়াম এই দুটো একটা আরেকটার পরিপূরক। এই যে বলা হয়েছে যে দেখো, ইন জেনারেল ডেফিনেশন হচ্ছে কি, মোর দ্যান 11% ক্রোমিয়াম থাকলে তাকে স্টেনলেস স্টিল বলে, তাই না? আবার 18 এটাও একটা স্টেনলেস স্টিল, এটা খুব ওয়েল নন এবং মোর করেশন রেজিস্ট্যান্ট দ্যান দিস স্টেনলেস স্টিল। তার মানে এই স্টেনলেস স্টিলটা হচ্ছে শুধুমাত্র এনভায়রনমেন্টের প্রোটেকশন দেবে, আর 18 স্টেনলেস স্টিলটা আরো অনেক অনেক বেশি বেশি এনভায়রনমেন্টের প্রোটেকশন দিবে এবং আরো বেশি ভালো প্রোটেকশন দিবে। ক্রোমিয়ামের সাথে যদি অ্যালুমিনিয়াম অ্যাড করা হয় বা নিকেল অ্যাড করা হয়, এর এই প্রপার্টিটাকে, স্টেনলেস স্টিল প্রপার্টিটাকে আরো বেশি ইমপ্রুভ হয়ে যায়। এই জন্য ওই ক্রোমিয়াম অক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম অ্যাড করা হয়, নিকেল অ্যাড করা হয়। শুধু অ্যালুমিনিয়াম দিয়ে অ্যাড করে যে অ্যালুমিনিয়াম অক্সাইড পাই আমরা যেটা ওই যে কি বলে, আমরা যে ফ্রেম গুলো, অ্যালুমিনিয়াম ফ্রেম গুলো থাই অ্যালুমিনিয়াম যেটাকে বলি ইউজ করি, সেগুলো সার্ফেসে ওই রকম অ্যালুমিনিয়াম অক্সাইড সার্ফেসটাকে অ্যালুমিনিয়াম অক্সাইডে কনভার্ট করে দেওয়া হয়। শুধু ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করে স্টিলকে প্রোটেকশন দেয় ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্ম করে স্টিলকে প্রোটেকশন দেয় না, সে অ্যালুমিনিয়ামকে প্রোটেকশন দেয়। এই জন্য ওটা অ্যালুমিনিয়ামের উপরে, তার স্পেসিফিক ব্যবহারটা অ্যালুমিনিয়ামের উপরে, স্টিলের উপরে না। তবে অ্যালুমিনিয়াম স্টেনলেস স্টিলের ভিতরে কিছু অ্যাড করে দিয়ে ক্রোমিয়াম অক্সাইডের এই প্রপার্টিটাকে ইমপ্রুভ করা হয়। বোঝাতে পেরেছে? শুধু স্টিলটাকে যদি আমি করোশন প্রোটেকশন দিতে চাই, তাহলে ক্রোমিয়াম অক্সাইড মানে স্টেনলেস স্টিল হিসেবে ক্রোমিয়াম অক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড যদি আমরা অ্যাড করি, তাহলে এর স্টেনলেস প্রপার্টি আরো ইমপ্রুভ করে যায়। আর শুধু অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে তোমার অ্যালুমিনিয়াম এর উপরে অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্ম করে অ্যালুমিনিয়ামটাকে অ্যালুমিনিয়াম অক্সাইড বানিয়ে সারফেসে অ্যালুমিনিয়ামটাকে এনভায়রনমেন্টাল করেশন থেকে সেভ করা হয়। এবং সেটা আমরা আজকে মডার্ন যে হাউজিং সোসাইটিতে যে স্লাইডিং উইন্ডো গুলো করি, স্লাইডিং উইন্ডো গ্লাস থাকে, গ্লাসের ফ্রেম গুলো বা উইন্ডোর ফ্রেম গুলো হচ্ছে থাই অ্যালুমিনিয়াম, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম অক্সাইড সারফেসটাকে করে দেওয়া আছে, এইভাবে ফর্ম করা হয়। এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো সামারি হচ্ছে এটা। মেটালস ওয়ান্ট টু করোড, মেটাল চাই করোশন হতে। They want to exist as oxide compounds because oxides contain less energy and are more stable. আমি শুরুতেই বলেছি, কারণ ওইটাই পৃথিবীর শুরুর লগ্নে ছিল এইভাবে। হ্যাঁ, কিভাবে হচ্ছে এই মেটাল অক্সাইড আর্থের ভিতরে এইভাবে আছে, তারপরে সেটাকে আমরা মাইনিং ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উপরে তুলে আনি, তুলে এনে এটাকে বলা হয় ব্লাস্ট ফার্নেস। তোমরা এখনো পরিচিত হওনি, এই যে 3-1 যে সাবজেক্টটা পড়বা, 4 ক্রেডিট আওয়ারের সাবজেক্ট, গ্রাস মেটালার্জি, রাইট? হ্যাঁ, সেখানে আয়রন অক্সাইড থেকে প্রথমে পিগ ব্লাস্ট ফার্নেসে পিগ আয়রন বানানো হয়। সো এই ব্লাস্ট ফার্নেসটা এরকম লম্বা টাইপের পিগ আয়রন বানানো হয়, সেটা স্টিল না, এটাকে পিগ আয়রন বলা হয়। পিগ আয়রন থেকে বেসিমাল কনভার্টারে নেওয়া হয়, এটা হচ্ছে স্টিল প্রোডাকশন ইউনিট, আর এটা হচ্ছে পিগ আয়রন প্রোডাকশন ইউনিট। বেসিমাল কনভার্টারে নিয়ে সেখানে স্টিল বানানো হয়। সো এটা হচ্ছে স্টিলের একটা প্রোডাক্ট। সেটাকে আবার, এটা ইউজেবল না, এটাকে আবার শেপ দিতে হবে, রোলিং মিলে রোলের ভিতর দিয়ে পাস করা হয়। পাস করে যে পাইপ বানানো হয়, স্টিল পাইপ, এই পাইপটাকে আমরা গ্যাস সেক্টরে দিচ্ছি, যে তার ভিতর দিয়ে গ্যাস যাবে, বা ওয়াশাকে দিচ্ছি, তার ভিতর দিয়ে পানি যাবে। এই গ্যাস সেক্টর বা ওয়াশা পাইপটাকে কি আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে নিয়ে যায়। সো আন্ডারগ্রাউন্ড মানে মাটির সাথে অক্সিজেন আছে, ময়েশ্চার আছে, ময়েশ্চারের ভিতরে অক্সিজেন আছে। সো সে এবার রাস্ট হওয়া শুরু করে, কারণ তার টেন্ডেন্সি সে সুযোগ পেলেই
তাকে তো আমরা হাত পা বেঁধে রেখেছি, সে সুযোগ পেলেই হাত পা ছুটে আসবে। সো অক্সিজেন পাই আমরা তো গ্যাস সেক্টরে বা ওয়াসাতে স্টেনলেস স্টিল পাইপ ব্যবহার করতে পারি না, সেটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। সো মাইল্ড স্টিল ব্যবহার করা হয়, বিভিন্ন প্রোটেকশন অবশ্য নেওয়া হয় যাতে করশনটাকে কন্ট্রোল করা যায়, কম রেটে করশন হয়, ব্যবহার করা হয়। ব্যবহার করলে যখন এখানে রাখা হচ্ছে তখন সে কি হচ্ছে, ময়েশ্চার আছে মাটিতে, ময়েশ্চারের সঙ্গে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন হয়ে কি হচ্ছে আবার অক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। শুরুতে ছিল আয়রন অক্সাইড, শেষ হয়ে গেল আবার আয়রন অক্সাইড, সে নিজে নিজে আয়রন অক্সাইড হয়ে যাচ্ছে। তার মানে সে ওই যে বললাম পৃথিবীর জন্মলম্বে যা ছিল মোস্ট স্টেবল, আমরা যাই করি না কেন সে আবার সেই মোস্ট স্টেবল অবস্থায় ফেরত যাচ্ছে। শুরু হচ্ছে এটা আর শেষ হচ্ছে ওই শুরুটাই একই জিনিস, আবার আমরা তুলে আনবো, তুলে এনে আবার করবো। স্টিল প্রোডাকশনের যে রুটটা এখানে বলা হলো এটা বাংলাদেশে ফলো করা হয় না, এটা হচ্ছে এটাকে বলা হয় প্রাইমারি স্টিল প্রোডাকশন রুট। তোমরা এই রুট তোমাদেরকে পড়াবে। বাংলাদেশে যেটা করা হয়, বাংলাদেশে কোনো ব্লাস্ট ফার্নেস নেই, আমরা স্টিল থেকে স্টিল বানাই, আসলে আয়রন ওর থেকে স্টিল বানাই না। জাপানে এই প্রসিডিউর এখন ফলো করা হয়, তোরা আয়রন ওর থেকে একবারে ওরা প্রাইমারি স্টিল বানায়, আমরা সেকেন্ডারি স্টিল বানাই। আমরা করি কি স্টিল নিয়ে আসি, আমাদের স্টিল মিল গুলোতে কি হয়, জাহাজ যেটা ডিসকার্ড জাহাজ, যেগুলো আর জাহাজ হিসেবে উপযোগী থাকে না, স্টিলের তৈরি তার বডি, ওই ডিসকার্ড জাহাজ থেকে টুকরা করে করে কেটে আনা হয়, যেটাকে স্টিল স্ক্রাব বলা হয়। তার মানে ওই জাহাজ পানিতে চলার সময় কি হয়েছে, পানির ভিতরে অক্সিজেন আছে, সো করশন হয়ে গেছে, হ্যাঁ, সো এইরকম অবস্থা আছে, সো করশন হয়ে গেছে, ওই অক্সাইড হয়ে গেছে, ওই জিনিসটাকে আমরা স্টিল স্ক্রাব বলা হয়। আমাদের স্টিল মিলে নিয়ে আসি, বিএসআরএম, কেএসআরএম, আবুল খায়ের বা অন্যান্য যে সমস্ত স্টিল আছে, এটিকে আবার রিফাইন করি, হ্যাঁ, ওটাকে রিডাকশন করা হয় আমাদের এখানে। বেসিমার কনভার্টার ইউজ করা হয় না, আমাদের দেশে দুইটা প্রসেস হয়, মেইনলি হয় ইন্ডাকশন ফার্নেস। ইন্ডাকশন ফার্নেস মানে হচ্ছে এই স্টিল স্ক্রাবটাকে মেল্ট করা হয়, মেল্ট করে ওটাকে রিডাকশন করা। এটা তো অক্সিডাইজ হয়ে গেছে, অক্সিডাইজ হয়ে অক্সাইড হয়ে গেছে, রিডাকশন করলে অক্সিডেশন ওর ভিতরে যে ইম্পিউরিটি যেগুলো ঢুকে গেছে সেগুলো সব বেরিয়ে চলে যায়, আবার স্টিল। তার মানে আমরা তৈরি করি সেকেন্ডারি স্টিল, সেগুলোকে আবার আমরা ইউজ করি আমাদের দেশে। অথবা মডার্ন টেকনিক দুইটা বা তিনটা স্টিল মেলে আছে যারা ইলেকট্রিক আর্ক ফার্নেস ইউজ করে, ইন্ডাকশন ফার্নেস ইউজ করে, ইলেকট্রিক আর্ক ফার্নেস ইউজ করে। সেটা খুব এক্সপেন্সিভ ইলেকট্রিক আর্ক ফার্নেস, লাভও আছে, ওটা রিফাইনিংটা অনেক ভালো হয়। আবুল খায়ের স্টিল আর জিপিএইচ স্টিল, এরা দুইটা আমি যতদূর জানি এদের ইলেকট্রিক আর্ক ফার্নেস আছে, আর কারো আছে কিনা আমার জানা নেই। এই স্টিলের যিনি পড়ান উনি বলবেন এগুলো বিস্তারিত। যাই হোক, আমার করশনের টার্ম হচ্ছে এরকম যে আমরা যেখানে প্রাইমারি স্টিল প্রোডাকশন করা হয় রুটটা হচ্ছে এরকম, এইভাবে যে আমরা ইউজেবল প্রোডাক্টটা এইভাবে নিয়ে আসছি, কিন্তু সে সবসময় যাবে তার ওখানে, সেই সুযোগ এতক্ষণ পাইনি, এইবার পেয়েছে, মাটির নিচে যেই দেওয়া হচ্ছে সুযোগ পেয়েছে, সে আবার ওই জায়গায় চলে গেছে। সো এই পর্যন্তই আমার আজকের লেকচার। আগামীকাল থেকে নিয়মিত ক্লাস নিব, ইন্ট্রোডাক্টরি পার্ট হলো। আর স্যার, হ্যাঁ বলো। মানে আপনার যে ল্যাবটা আছে এটা কি আপনি কালকে নেবেন নাকি পরশুদিন নেবেন? পরশুদিন নেবো, এটা মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে। নিলে একটু লোড হয়ে যাবে, একটা থিওরি আবার একটা সেশন। আচ্ছা, মঙ্গলবারে থিওরি নাই, মঙ্গলবারই নেব। হ্যাঁ ঠিক আছে। মঙ্গলবারে প্রথম দিন দিলে ল্যাবেও প্রথম দিনেও আমি শর্ট ক্লাস নেব, ফলে আমাদের আড়াইটায় দরকার নেই, আমরা 4টায় নিব। হ্যাঁ 4টা থেকে খুব বেশি হলে 1 ঘন্টায় আমরা শেষ করে দেবো, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ক্লাস নেব এই সপ্তাহে মঙ্গলবারে সবাইকে একসঙ্গে, ঠিক আছে? 4টার সময়। সব সপ্তাহে তো স্যার একসাথে নেবেন না, মানে অনলাইনে যতদিন হবে সব সপ্তাহে একসঙ্গে নিব। জি স্যার। 3টায় ক্লাস নেব সব সপ্তাহে, সেকেন্ড উইক থেকে। ফার্স্ট উইকে দ্যাট ইজ এই মঙ্গলবারই 4টায় ক্লাস। জি স্যার, ঠিক আছে। আমি রোল কল করছি, রোল কল তো আগের মতোই হবে মনে হচ্ছে, তবে একটু নতুন কোন স্টুডেন্ট যারা থাকলে আমাকে জানিও। আজকে হচ্ছে 28 তারিখ। Rule number 1. Yes, sir. 2. Yes, sir. 3. Yes, sir. 4.
Yes, sir. 5 সুজন রানা Yes, sir. 6 Yes, sir. 5. হ্যাঁ দিয়েছি 5 দিয়েছি 7 Yes, sir. 8 Yes, sir. 9 Yes, sir. 10 11 Yes, sir. 12 Yes, sir. 13 Yes, sir. 14 Yes, sir. 15 Yes, sir. 17 16 আছো 16 Yes, আছো sir. Sir, 16 আছে sir. আচ্ছা 17 17 absent 18 89 19 Yes, sir. 20 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 23 9 24 Yes, sir. 25 Yes, sir. 26 Yes, sir. 27 Yes, sir. 28 Present, sir. 29 Yes, sir. 30 Yes, sir. 31 31 31 আছো অ্যাবসেন্ট তোমরা যারা প্রেজেন্ট হচ্ছে একটু দেখো আরো একটু কথা আছে 32 Yes, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 35 35 সৌরভ Sir. আচ্ছা Sir, 35 35. প্রেজেন্ট ওকে 37 Yes, Sir, yes, sir. 37 Yes, sir. 38 Yes, sir. 39 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 42 sir. 43 Yes, sir. 44 Yes, sir. 44 45 Yes, sir. 40 46 Yes, sir. 47 sir. 48 Yes, sir. 49 Yes, sir. 50 sir. আর কেউ আছো অন্য গাছের 15 batch 22. 15 ব্যাচের 22. 23 হ্যাঁ আর কেউ 22, sir. কোন ব্যাচ Sir, 15. 15 ব্যাচের 22 Yes, sir. আর কেউ Sir, 31 আছে। 31 আছে ঠিক আছে Sir, roll 6 ও তো আছে, check sir. this. রোল 6 Yes, sir. আর 6 দেওয়া আছে অ্যাবসেন্ট শুধুমাত্র 17 শুধুমাত্র ফাহিম ফয়সাল চৌধুরী অ্যাবসেন্ট আর সবাই প্রেজেন্ট আর টেন্টাটিভ লেকচার শিডিউল তোমাদেরকে টিমে আপলোড করে দেওয়া হয়েছে ওখান থেকে নিয়ে নিও হ্যাঁ এটা বলার জন্যই বলেছিলাম থাকো একটু। তো ঠিক আছে তাহলে আমাদের কালকে আবার 11টায় ক্লাস আছে ওই সময় দেখা হবে শেষ করছি